হ্যালো বন্ধুরা, আমি সার্জিনা ত্রিমা। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটা হচ্ছে হাউ টু রাইট এ প্রপার রেজুমি। আমি প্রথমে আমার পরিচয়টা দেই। আমি বর্তমানে একটি নন প্রফিট অর্গানাইজেশনে ফান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিকেশন কোঅর্ডিনেটর হিসেবে কর্মরত আছি। আমি আফটার মাই পোস্ট গ্রাজুয়েশন কানাডাতে আমি অনেকগুলো ইন্টারভিউ ফেস করেছি এবং আমার রিজুমি আসলে অনেকগুলো প্রতিষ্ঠান দেখেছে, ডাউনলোড করেছে, এর বেসিসে ইন্টারভিউ কলগুলো আসে। তো আমার এই অভিজ্ঞতা থেকে আমি রেজুমির কিছু কি যে টপিক আছে বা কিভাবে একটা রেজুমি প্রপারলি লেখলে মোটামুটি একটু ইন্টারভিউ কল পাওয়া যায় বা প্রথম প্রাইমারি সিলেকশনে মোটামুটি সিলেক্ট হওয়া যায়, এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমি একটু আলোচনা করব। যেহেতু অনেক স্টুডেন্ট পিজিডাব্লিউর পর পার্ট টাইম জব থেকে ফুল টাইম জবের জন্য অ্যাপ্লাই করবেন, এটা খুব চ্যালেঞ্জিং। একেবারে স্ক্র্যাচ থেকে বুঝতে পারা যে আমি আসলে আমার রিজুমিতে কী দিব না, এই কনফিউশন আমারও ছিল। আমাকে অনেকবার আমার রেজুমি চেঞ্জ করতে হয়েছে, বলা অবশ্যই জরুরি। প্রতিটা জবের জন্য আমাকে আলাদা আলাদাভাবে রেজুমি তৈরি করতে হয়েছে, যেটা একই সাথে খুব টাইম কনজিউমিং। আর উইথ দ্য টাইম অফকোর্স আমার কিছু ফরম্যাট, কিছু কোয়ালিটি আমার রেজুমিতে ডেভেলপ করেছে, যেটা আমি অনেকবার রিজেকশন খাওয়ার পর শিখেছি। সো আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য, যারা আমার মতো স্টুডেন্ট আছেন, নিউ স্টুডেন্ট, পিজিডাব্লিউপিতে জবের জন্য অ্যাপ্লাই করবেন বা চিন্তা করছেন, তাদের জন্য কাছে আমার রেজুমিটা শেয়ার করা। এবং অনেক ধরনের ফরম্যাট অনলাইনে আছে, ওয়েবসাইটে আছে, অনেক ইউনিভার্সিটিও আসলে রেজুমির ফরম্যাট প্রোভাইড করে থাকে। সো আপনারা সেটাও দেখতে পারবেন। এবং আমিও আজকে আমারটা আসলে শেয়ার করছি, আমার যে বেসিক ধারণাটা হয়েছে, যে অভিজ্ঞতাটা হয়েছে, কি কি ইনগ্রিডিয়েন্টস থাকলে ভালো হয় বা কি কি তথ্য রেজুমি থাকলে ভালো হয়, যা প্রাথমিক পর্যায়ে সিলেকশনে বা একটা প্রপার ইন্টারভিউ কল পেতে আপনাকে একটা ভালো জবের জন্য সাহায্য করবে। সো সেটা একটু শেয়ার করা। এর থেকে যারা উপকৃত হবেন, আমি খুবই খুশি হব যদি কোনো ফিডব্যাক পাই, যদি কোনো আপু বা ভাইয়া ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের হেল্পে আসে। সো কথা না বাড়িয়ে আমি আমার রেজুমিটা প্রথমেই শেয়ার করি। তো আমি যে রেজুমিটা আজকে শেয়ার করছি সেটা হচ্ছে আমার অনেকগুলো রেজুমির মধ্যে ওয়ান অফ দ্য ফরম্যাট, যেটা আমার কাছে মনে হয়েছে এটা তুলনামূলকভাবে বেস্ট ফরম্যাট, যেটা আমি পার্সোনালি যেখান থেকে আমি অনেকগুলো ইন্টারভিউ কল পেয়েছি, বা যেটা মোটামুটি ফরম্যাটটা পয়েন্ট আউট করে কি কি এরিয়ায় আমার এক্সপার্টিস আছে বা আমি জব পেতে পারি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার রেজুমিটা মোটামুটি 2 পেজের। সো একটা স্ট্যান্ডার্ড রেজুমি, আমি আমার যে ওয়েবসাইটটা পড়েছি, আমার যে ইউনিভার্সিটি ছিল রয়্যাল রোডস, ওখানে 2 পেজের একটা স্ট্যান্ডার্ড রেজুমির কথা বলা হয়েছে, ওখানে কিছু ইনফরমেশনের ফরম্যাট দেওয়া হয়েছে। সো এটা মূলত চাকরির বাজার জন্য। আপনারা জানেন, কেউ যদি স্টুডেন্ট হিসেবে রেজুমি তৈরি করে বা স্টুডেন্ট হিসেবে কোনো ভার্সিটি অ্যাপ্লাই করবেন, সেটার একটা ফরম্যাট হতে পারে, বা চাকরির বাজারের চাহিদা অনুসারে রেজুমির ফরম্যাট আলাদা হতে পারে। ফর এক্সাম্পল, আমি যখন কানাডা এসেছি তখন আমার যে রেজুমিটা তৈরি করেছি সেখানে এডুকেশনটা প্রথমে ছিল, কিন্তু যেহেতু আমি এখন চাকরির বাজারের জন্য অ্যাপ্লাই করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা আমার প্রথমে এসেছে এবং এডুকেশনটা আমার পরের পেজে এসেছে। সো এটা ডিপেন্ড করে সময়ের চাহিদা অনুসারে কোনটা আমি আগে দিব, কোনটা আমি পরে দেব। সো আজকে আমি চাকরির বাজারে বা পিজিডাব্লিউর পরে একটা ফুল টাইম জবে অ্যাপ্লাই করার জন্য দেশের বাইরে কানাডায় একটা রেজুমিতে কী কী থাকা উচিত সেই জিনিসটা আলোচনা করছি। সো প্রথমে আপনি দেখতে পাচ্ছেন যে আমার রেজুমিতে আমার নামটা রয়েছে, সাথে আমি কিছু পয়েন্ট আউট করেছি। যেহেতু আমি কমিউনিকেশন স্টুডেন্ট এবং আমি কমিউনিকেশন রিলেটেড জব খুঁজছি, বা আমার লিটল বিট অফ ফান্ড রেজিংয়ের অভিজ্ঞতা আছে, ইভেন্ট অর্গানাইজ করার অভিজ্ঞতা আছে। সো আমার যেই জবের জন্য অ্যাপ্লাই করেছি সেটার উপর বেস করে আমি কিছু অ্যাডজেক্টিভ বা আমার কিছু এক্সপার্টিস যে এরিয়াটা আছে ওইগুলো পয়েন্ট আউট করেছি। ফর এক্সাম্পল, আমি অ্যালামনাই অ্যান্ড কমিউনিটি এঙ্গেজমেন্ট দিয়েছি, আমি ডোনার রিলেশন দিয়েছি বিকজ আমি ফান্ড রেজার ছিলাম, আমি এঙ্গেজমেন্ট অ্যান্ড ফিলান্থ্রপি দিয়েছি। সো আপনার যে এরিয়াটায় আপনি জবের জন্য অ্যাপ্লাই করবেন বা আপনার যে এক্সপার্টিস আছে, আপনি কিছু কিছু জায়গায় কিছু পয়েন্ট আউট করতে পারেন যে আমি মার্কেটিং, আমি কাস্টমার সার্ভিস, এই ধরনের কিছু পয়েন্ট, বা তিনটার বেশি বা তিনটা বা দুইটা হলে খারাপ হয় না। এটা হচ্ছে যে এমপ্লয়ার তাকে পয়েন্ট আউট করতে তার সুবিধা হয় যে আসলে আপনি কোন এরিয়া বা আপনার এক্সপার্টিসগুলো কী, তো সে কমপ্লিটলি ক্যাচ করতে পারবে। সো আপনার রেজুমিটা দেখতে অনেক অ্যাট্রাক্টিভ হবে।
তারপর অবশ্যই আপনার একটা প্রপার ভ্যালিড ইমেল অ্যাড্রেস, আপনার মোবাইল নাম্বার, আপনার কন্ট্যাক্ট ইনফো এবং আপনার এই দেশের বাইরে লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকাটা খুবই ইম্পর্টেন্ট। আপনার একটা লিঙ্কডইন অ্যাকাউন্টের আপনি লিঙ্ক দিবেন এবং এটা অবশ্যই আপডেটেড থাকতে হবে। আপনি যেভাবে সোশ্যাল মিডিয়া ফেসবুকে আপনি শেয়ার করেন বা আপডেট করেন, সেভাবে করেই আপনাকে প্রতিদিন আপনার যেই কাজ করছেন, এঙ্গেজমেন্ট করছেন বা আপনার যে সার্টিফিকেশন হচ্ছে, আপনার একটা আপডেটেড লিঙ্কডইন থাকবে যেটা কিনা আপনি আপনার রেজুমিতে উল্লেখ করতে পারেন। দেন আমি আমার রেজুমিতে একটা প্রফেশনাল সামারি ইউজ করেছি। এই প্রফেশনাল সামারিটা মূলত আমার পুরো রেজুমিতে আমি যেসব তথ্য দিয়েছি ওর একটা শর্ট একটা ভূমিকা স্বরূপ, যেটা কিনা আমি মোটামুটি 1 2 3 4 5 6 লাইনের মধ্যে আমি শেষ করে দিয়েছি। যেহেতু আমার কিছু স্পেসের কথা চিন্তা করতে হবে, কোন ফন্ট আমি মূলত ক্যালিব্রি 11 ফন্টে লিখেছি বিকজ আমার একটু স্পেসের ঘাটতি ছিল। বিভিন্ন স্ট্যান্ডার্ড ফন্ট আছে, আপনি ওইভাবে লিখতে পারেন। সো আপনি দেখতে পাচ্ছেন যে আমার এটা কত ক্লিন দেখা যাচ্ছে। সো আপনি প্রফেশনাল সামারি লিখতে পারেন 6 লাইনের মধ্যে। আপনি এখানে একটু স্পেসও দিতে পারেন। আপনি আপনার পছন্দ মতো টাইমস নিউ রোমান্স যে কোনো ধরনের ফন্ট ইউজ করতে পারেন, যেটা আপনার দেখতে মূলত আপনার ব্যক্তিগতভাবে ভালো লাগে বা আপনি মনে করেন যে এটা এমপ্লয়ের জন্য সুবিধা হবে। সো 11 and 12 ফন্ট সাইজ ইজ কোয়াইট স্ট্যান্ডার্ড, সো আপনারা ইউজ করতে পারেন। যাই হোক, ফন্টের থেকে এবার আসি আমার প্রফেশনাল সামারিতে। আমি 6 লাইনে প্রফেশনাল সামারি লিখেছি। দেন আমি আসি আমার রেজুমিতে আমি কি লিখেছি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা আগে দিয়েছি, যেহেতু আমি জব মার্কেটে অ্যাপ্লাই করছি, প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা আগে আসে। সো প্রফেশনাল এক্সপিরিয়েন্সে আমি যে রিসেন্ট যে কাজটা করেছি, যে জবটা ছিল, আমি সেটা দিয়েছি এবং কতদিন আমি কাজ করছি বা স্টিল কন্টিনিউ করছি কি না সেটা আমি দিয়েছি। ওই যে সংগঠনে কাজ করবেন সেটার নাম এবং সেটা যদি কোনো ওয়েবসাইট থাকে অবশ্যই আপনি আপনার রেজুমিতে উল্লেখ করবেন এবং এরকম 2-3টা কাজের এক্সপিরিয়েন্স আপনি দিতে পারেন। আপনার যে জব ডেজিগনেশন ছিল, আপনি কোথায় কাজ করেন, এই জিনিসটা আমরা মোটামুটি সবাই আমাদের রেজুমিতে দিই, এটা খুব বেসিক নলেজ। কিন্তু যে জিনিসটা আমাদের মিস হয়, আমরা কখনো রেজুমিতে উল্লেখ করি না যে আসলে আমরা ওখানে কী কী কাজ করেছি। ফর এক্সাম্পল, আমি কোনো অর্গানাইজেশনের ম্যানেজার ছিলাম বা আমি কমিউনিকেশন কোঅর্ডিনেটর ছিলাম, বাট আসলে আমি কী কাজ করেছি অ্যাকচুয়ালি সেগুলো একটু ডিটেলসে লিখতে হয়। আমি যদি কোনো ইভেন্ট এঙ্গেজমেন্টের সাথে থাকি, আমি যদি ওদের কোনো নিউজ লেটার বা সোশ্যাল মিডিয়ার হয়ে কোনো কাজ করে থাকি, ওইগুলো একটু ডিটেলস লিখে দিলে ভালো হয়, যাতে করে আপনার এমপ্লয়ার বুঝতে সুবিধা হয় আপনি কী কী কাজের আপনার এক্সপার্টিস আছে। এখন মনে হতে পারে আমি এখানে যে কোনো মানুষ জানতে পারে যে একজন ফান্ড রেজার বা এক্সিকিউটিভ অফিসারের কী কাজ, আমরা ধরে নিতে পারি, বাট ইট ক্যান বি ডিফারেন্ট। আমি যেমন আমার এখানে একটা বাংলাদেশের অভিজ্ঞতা দিয়েছি, যেখানে আমি ব্যাংকে কাজ করেছি। এটা ডিফারেন্ট হতে পারে যে কোনো অর্গানাইজেশনের জন্য। আমার সিম্পলি আমার এমপ্লয়ার ভেবে নিতে পারে না যে যেহেতু আমি কমিউনিকেশন কোঅর্ডিনেটর দিয়েছি, ওনাদের অর্গানাইজেশনের কমিউনিকেটরের যে রেসপন্সিবিলিটি আমার এখানকার যে অর্গানাইজেশনে আমি কাজ করি সেটা রেসপন্সিবিলিটি সেম। সো আপনার উল্লেখ করে দেওয়া ভালো একটু ডিটেলস যে হ্যাঁ আমি এই কাজগুলো করেছি। সো আপনি আপনার রেজুমিতে সুন্দর করে উল্লেখ করেন 2 থেকে 3টা কাজের অভিজ্ঞতা আপনি উল্লেখ করেন উইথ ডেজিগনেশন অ্যান্ড অর্গানাইজেশন। ওয়েবসাইট থাকলে খুবই ভালো, আপনি লিঙ্কটা দিয়ে দেবেন, আপনি 4-5টা করে পয়েন্ট দেবেন বেসড অন ইয়োর চয়েস। সো আমার এই জবটার জন্য যে পজিশনটা ছিল, আমার কাছে এই যে প্রথম যেটা দিয়েছি ওটার ডিসক্রিপশনটা বেশি দেওয়া প্রয়োজন মনে করেছি, এই জন্য আমি 5টা পয়েন্ট, বাকিগুলোতে আমি 4টা বা 3টা করে পয়েন্ট দিয়েছি। ইটস আপ টু ইউ। অবশ্যই কতদিন কাজ করেছেন ওটা উল্লেখ করবেন। সো এটাই হচ্ছে আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স গেল। নেক্সট আসি আমার ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স। এখন আমরা যারা কানাডাতে আসি, পড়তে আসি, প্রথম আমরা সবসময় একটা কোশ্চেন বা একটা সিচুয়েশনের শিকার হই যখন আমরা ভালো জবের জন্য অ্যাপ্লাই করতে যাই, আমাদের কানাডিয়ান এক্সপিরিয়েন্সটা কী। এবং এই স্ট্রাগলটা মোটামুটি সব ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের আছে। সো কানাডিয়ান এক্সপিরিয়েন্সটা গ্যাদার কীভাবে করব। এদেশে আমরা এসে কাজ করি, সাধারণত আমরা রিটেল শপে জব নেই, আমরা কফি শপে জব নিই। একজন স্টুডেন্টের পার্ট টাইম অনুসারে এইসব জবগুলো আমাদের জন্য মোটামুটি আমরা পেয়ে যাই। কিন্তু যখন আসলেই পোস্ট গ্রাজুয়েশনের পরে আমরা ভালো একটা জবের জন্য অ্যাপ্লাই করতে যাই অফিসিয়াল, আমরা একটা ল্যাকিংসে পড়ি, সেটা হচ্ছে কানাডিয়ান এক্সপিরিয়েন্স। সো কানাডিয়ান এক্সপিরিয়েন্স গেইন করার একটা ভালো ওয়ে হচ্ছে দেশের বাইরে
বিভিন্ন নন প্রফিট অর্গানাইজেশনের সাথে কমিউনিটি এঙ্গেজমেন্ট বাড়ানো, ভলেন্টিয়ার হিসেবে কাজ করা। সো প্রথম থেকে আমার কানাডা আসার পর বিভিন্ন অর্গানাইজেশনের সাথে অন ক্যাম্পাস অফ ক্যাম্পাস ভলেন্টিয়ার কিছু কাজের অভিজ্ঞতা ছিল, যেগুলো আমাকে খুবই একটা কনফিডেন্স এবং এক্সপিরিয়েন্স গ্যাদার করতে সাহায্য করে। সো আমি আমার রিলিভেন্ট কিছু ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্সের কথা আমি এখানে উল্লেখ করেছি, এবং ওইটারও মোটামুটি সেম ফরম্যাট যেটা আমি প্রফেশনাল এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে দিয়েছি। আমার ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স আসলে ওইসব অর্গানাইজেশনের কাজটা কী ছিল, কিভাবে করেছি, ওইটাও আমি কয়েকটা পয়েন্টে উল্লেখ করে দিয়েছি। এটা হচ্ছে বেসড অন মাই প্রয়োজনীয়তা অনুসারে, এই জব অনুসারে, কোনোটায় 2টো, কোনোটায় 3টা, কোনোটায় 4টা, এটা আপনি দিতে পারেন। আমি সবাইকে অল দ্য টাইম হাইলি এনকারেজ করি দেশের বাইরে আসার পরে কিছু ভলেন্টিয়ার অ্যাক্টিভিটিস করতে, এবং এটা নট অনলি আপনার কনফিডেন্স বাড়াবে, আপনার ইন্টারকালচারাল কমিউনিকেশন ডেভেলপ করবে, ইমোশনাল ইন্টেলিজেন্সটা ডেভেলপ করবে, এবং মোস্টলি বাংলাদেশি স্টুডেন্টের জন্য মেইন চ্যালেঞ্জ যে ল্যাঙ্গুয়েজের যে সমস্যাটা, এটা আপনার রিডিউস করতে হেল্প করবে। সো হাইলি রিকমেন্ড যে আপনারা এসে দেশের বাইরে বিভিন্ন কমিউনিটি কাজের সাথে যুক্ত হন পড়াশোনার পাশাপাশি, যেহেতু স্টুডেন্ট লাইফের সুযোগটা বেশি, মাত্র 24 আওয়ার্স আপনি কাজ করতে পারবেন। সো রেস্ট অফ দ্য টাইম আমি সবাইকে এনকারেজ করি যেন এই ধরনের কমিউনিটি এঙ্গেজমেন্ট বা ভলেন্টিয়ার অ্যাক্টিভিটির সাথে যুক্ত হয়, যেটা কিনা পরবর্তীতে প্রফেশনাল লাইফে খুবই হেল্পফুল হবে। লেটস টক অ্যাবাউট দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্সের পরে আমি আমার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা দিয়েছি। আমি কোন সাবজেক্টে মাস্টার্স করেছি এবং বাংলাদেশে আমার একটা মাস্টার্স ছিল, আমি সেটা উল্লেখ করেছি। আসলে আমি 2টার বেশি এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করিনি। মোস্ট ইম্পর্ট্যান্ট আমার যেখানে যেই ডিগ্রিটা আমি এই দেশ থেকে পেয়েছি এবং যেই সাবজেক্টে আমার ডিগ্রিটা, আমি ওটা উল্লেখ করেছি, এবং কবে আমার গ্র্যাজুয়েট কমপ্লিট হয়েছে আমি সেটা উল্লেখ করেছি। এখানে খেয়াল রাখতে হবে যে অনেক সময় এমপ্লয়াররা যখন পোস্ট পিজিডাব্লিউপি স্টুডেন্টদের হায়ার করার জন্য ইন্টারভিউ কল করে, ওদের মধ্যে কনফিউশন থাকে, আচ্ছা আর ইউ অ্যালাউড টু ওয়ার্ক অর নট, বা তোমার গ্র্যাজুয়েশন শেষ হয়েছে কিনা। তো কমপ্লিশনের যে ব্যাপারটা, ওটা ক্লিয়ারিফাই করার জন্য রেজুমিতে খুব সুন্দর করে উল্লেখ করা উচিত যে আমি এক্স্যাক্টলি কোন মাসে কত সালে গ্র্যাজুয়েট হয়েছি। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যাতে করে প্রথমেই প্রাইমারি যখন সিলেকশন হবে তখন আর ওদের কোনো কনফিউশন থাকে না। সো স্পষ্ট ট্রান্সপারেন্সি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যখন আপনি উল্লেখ করছেন যে আপনার গ্র্যাজুয়েট কমপ্লিট হয়েছে। সো এই বিষয়টা আপনারা খেয়াল করবেন। এটা আমি লক্ষ্য করেছি যে আমরা কখনো এই ব্যাপারটা নিয়ে ক্লিয়ার থাকি না। সো এই জিনিসটা ক্লিয়ার করা খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট আসি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে সাবজেক্টে পড়াশোনা করেছি ওই ব্যাপারে আমি কিছুটা ডিটেলস লিখেছি। এখন এই ডিটেলসটা আমরা কেন লিখলাম বা আমার কাছে মনে হলো এটা কেন দরকার। এখন ধরেন আপনি যেই সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছেন সেটা ইন্টারকালচারাল কমিউনিকেশন, মানে আমি আমার উদাহরণটাই দিতে পারি। ওখানে আমি কমিউনিকেশন প্ল্যান করেছি, আমি একটা ক্যাম্পেইন ডিজাইন করেছি, আমাদের কনফারেন্স মক কনফারেন্স হয়েছে, বিভিন্ন অর্গানাইজেশনের থেকে যদি কোনো ক্রাইসিস হয় তখন কিভাবে কনফারেন্স করতে হয়। সো মোটামুটি আমার কোর্সের মধ্যে অনেক কিছু ছিল যেটা প্র্যাকটিক্যাল জবের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল করে বা অনেক অভিজ্ঞতা দেয়। সো আমার যে ক্যাম্পেইন ডিজাইন করার অভিজ্ঞতা আছে, যেটা কিনা অ্যাকচুয়ালি আমার ওয়ার্ক লাইফে আমাকে হেল্প করেছে। আমি যেখানে ভলেন্টিয়ার করতাম ওখানে আমি আসলে আমার পড়াশোনার যে ক্যাম্পেইন ডিজাইন সেম আইডিয়াটা আমি সেখানে ইমপ্লিমেন্ট করেছি। সো আমার কাছে মনে হয়েছে একটা পর্যায়ে যে আমি যেসব কাজ আমার কোর্স একাডেমিক লাইফে করেছি ওইগুলো উল্লেখ করা ইম্পর্ট্যান্ট, বিকজ আমার যে অভিজ্ঞতাগুলো হয়েছে, আমি যে ডিজাইনগুলো করেছি, যে আমি কনফারেন্সগুলো করেছি, ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু শো মাই এমপ্লয়ার দ্যাট আমার এইসব জিনিস আমি জানি কীভাবে একটা ডিজাইন করতে হয়, আমার কিছুটা অভিজ্ঞতা আছে। সো তোমরা যদি আমাকে হায়ার করো আমি এই ব্যাপারগুলো টেক কেয়ার করতে পারবো বা আমি বুঝতে পারবো আসলে তোমরা কী চাচ্ছ, এক্সপেকটেশন কী। সো আপনি খুব সুন্দর করে আপনি যেভাবে চান আপনি উল্লেখ করতে পারেন। আপনি আবার সিলেবাসটা ঘেটেও আপনি লিখতে পারেন যে না, আমাকে এখানে ডাইভার্সিটি ইনক্লুশন ব্যাপারে পড়ানো হয়েছে, আমি কমিউনিকেশন প্ল্যান করেছি, আমি ক্রাইসিস ম্যানেজমেন্টের উপর পড়াশোনা করেছি। সো আমি প্রজেক্ট বা আমার ফোকাস এরিয়া আমি উল্লেখ করে দিয়েছি। এটা নিয়ে বেশি কথা বলার কারণটা হচ্ছে এটা যে মোস্ট অফ দ্য টাইম আমরা এটা ইগনোর করি, আমরা জাস্ট লিখে দিই হ্যাঁ মাস্টার্স ইন এমজিএম, মাস্টার্স ইন ইন্টারকালচারাল কমিউনিকেশন, শেষ। কিন্তু আমরা কখনোই উল্লেখ করি না আসলে কী অর্জন করেছি বা কী একাডেমিক ভ্যালু এখানে অ্যাড করে। সো এটা দেশের বাইরে যেহেতু খুব প্র্যাকটিক্যাল পড়াশোনা, এটা উল্লেখ করা খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট আসি সার্টিফিকেশন।
সার্টিফিকেশনটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। আপনি বাংলাদেশে থেকে যদি কোনো সার্টিফিকেট পেয়ে থাকেন যেটা আপনার কাজের সাথে খুবই রিলেভেন্ট, যেটা খুব ভালো হবে, সে ধরনের সার্টিফিকেশন আপনি উল্লেখ করতে পারেন। আমার এখানে কতগুলো সার্টিফিকেশন আছে যেগুলোর কোনো একটা আমার বাংলাদেশ থেকে অর্জন করা না। এগুলো সব আমি যখন কানাডায় এসেছি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে, বিভিন্ন ধরনের ট্রেনিং থেকে আমি এগুলো অর্জন করেছি। বিকজ ওই যে বললাম, কানাডিয়ান এক্সপিরিয়েন্স একটা সবসময় একটা ভ্যালু অ্যাড করে, এবং আমার জবের জন্য যে ধরনের এক্সপিরিয়েন্স দরকার ছিল, বেসিক্যালি আমার যেই ফোকাসটা আমার ছিল প্রথম থেকে আমার নিজের ক্যারিয়ার বা আমার নিজের ভিশন বোর্ডে, সেটা আসলে আমার ছিল না। সো আমি বিভিন্নভাবে বিভিন্ন দেশি স্টুডেন্টদের দেখেছি তারা অনেক ধরনের সার্টিফিকেশন করে যেগুলো তাদের রেজুমেতে ভ্যালু অ্যাড করে। সো আমি যেগুলো করেছি ওর মধ্যে কিছু আমি এখানে উল্লেখ করেছি। অবশ্যই আমি যখন সার্টিফিকেশন দেই, আমি হচ্ছে ওই সার্টিফিকেটের লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, যে মানে যেই প্ল্যাটফর্ম থেকে আমি সার্টিফিকেটগুলো পেয়েছি ওই লিঙ্কগুলো আমি আমার রেজুমিতে উল্লেখ করে দিচ্ছি। এখন যখন এমপ্লয়ার আমার এই রেজুমিটা ক্লিক করবে, ওরা সরাসরি সার্টিফিকেট বা ওয়েবসাইটে নিয়ে যাবে, তাতে করে দেখতে পারবে যে না, আমার আমার সার্টিফিকেশনগুলো অথেন্টিক। এটা খুবই ইন্টারেস্টিং টিক, এটা এই দেশে করা যায়। সো সিম্পলি খালি একটা মানে সার্টিফিকেশনের নামলা লেখে আপনি যদি কোনো ভ্যালিড প্ল্যাটফর্ম থেকে কোনো সার্টিফিকেট পেয়ে থাকেন এবং লিঙ্ক সহ ওটা যদি আপনি সুন্দর করে এডিট করে এখানে তুলে ধরতে পারেন, তখন এটা খুবই একটা ইফিশিয়েন্ট অ্যান্ড প্রফেশনাল ওয়েতে আপনার কোয়ালিফিকেশনগুলো হাইলাইট করবে। আর এবং এটা খুবই ইম্পর্টেন্ট যে যখন আপনারা ব্রেক পাবেন, যখন আপনাদের সময় থাকবে, আপনারা কিছু বেসিক সার্টিফিকেট, ফর এক্সাম্পল আমি রাইটিংয়ের ওপর একটা করেছি, আমি যেহেতু ফান্ড রেজিংয়ে জব করতে চাচ্ছিলাম, সেহেতু আমি ফান্ড রেজিংয়ে জব করছি, আমি একটা ওর বিষয়ে একটা সার্টিফিকেট পেয়েছি। সো ভুরি আছে, আপনারা কিছু একটা ভালো প্ল্যাটফর্ম দেখে এটা করে ফেলতে পারেন। এটা আপনাদের রেজুমের জন্য অনেক ভালো হবে। আর অবশ্যই লিঙ্কটা আপনি আপনার রেজুমিতে দিয়ে দিবেন, যাতে করে এমপ্লয়াররা দেখতে পারে যে হ্যাঁ না, আপনার মানে সার্টিফিকেশনটা অথেন্টিক। যাই হোক, খুব গুরুত্ব দেওয়ার জন্য বারবার এই কথাটা বলছি, বিকজ আমি সিম্পলি জেনারেলি একটা জিনিস লিখে দেওয়ার প্রতি বিশ্বাসী না। আমি চাই যে জিনিসটার মধ্যে একটু ইনোভেশন থাকুক, একটু মিস্ট্রি থাকুক, একটু ইফিসিয়েন্সি থাকুক। দ্যাটস ওয়াই আমি আপনাদের লিঙ্কের কথাটা বারবার উল্লেখ করছি। লাস্টলি আসি আমার অ্যাওয়ার্ড আর রিকগনিশন। সো আমি কিছু অ্যাওয়ার্ড পেয়েছি এদেশে আসার পরে, এবং আমার কিছু সার্টিফিকেশন ছিল বাংলাদেশ থেকে, ডকুমেন্টারি ফটোগ্রাফি, বা আমি ফটোগ্রাফি করতাম, যেটা কিনা আমার এই জবে কমিউনিকেশন, সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট। সো যেগুলো রিলেভেন্ট আমি ওখান থেকে 4টা বা 5টা তুলে দিয়েছি। এবং অবশ্যই আমি আমার সালগুলো তুলে দিয়েছি, আমি কখন কোন সার্টিফিকেশনটা করেছি। আমি চেষ্টা করি ব্যক্তিগতভাবে সবসময় আপডেটেড সার্টিফিকেটগুলো দেওয়ার জন্য, এবং যেগুলো রিলেভেন্ট ওগুলো দেওয়ার জন্য। আপনাদের পছন্দ মতো দিতে, যেটা মনে করেন যেটা অ্যালাইন করে সেভাবে দিবেন। এখন সর্বশেষ আসি, আপনারা যখন যেই জিনিসটা আমি সবাইকে পরামর্শ দিই, এবং যেটা আমি এখানে আসার পর যে জিনিসটা শিখেছি, এই একটা রেজুমি বিভিন্ন জবের জন্য বিভিন্ন রকম হতে পারে। প্রতিটা জবের জন্য আমরা অবশ্যই আলাদা করে অ্যাপ্লিকেশনগুলো করি, আলাদা করে আমাদের রেজুমি লিখতে হয়। তো একটা ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দিই, টিপস, যেটা আমি মনে করি খুব উপকারে আসবে। আপনারা খুব একটা ভালো করে একটা মাস্টার রেজুমি তৈরি করতে পারেন, যেখানে আপনার সব ধরনের অভিজ্ঞতা, সব ধরনের সার্টিফিকেশন থাকবে। আপনি দেশের মধ্যে করেন, আপনি কানাডার মধ্যে করেন, আপনি দেশের থেকে, মানে যে কোনো ধরনের অভিজ্ঞতা, আপনি যদি ডিবেট করে থাকেন, আপনার যদি এক্সট্রা কারিকুলার থাকে, আপনি যদি কোনো ভলেন্টিয়ার কাজ করে থাকেন, ইচ অ্যান্ড এভরিথিং আপনি ওখানে উল্লেখ করবেন। একটা সুন্দর ফরম্যাটের মতো এভাবে করে গুছিয়ে আপনি তৈরি করবেন। ওখানে আপনার লিঙ্কডইন, সার্টিফিকেশন সব থাকবে, এবং টাইম টু টাইম আপনি আপডেট করবেন। এবার যখন আপনি অ্যাপ্লিকেশন করতে যাবেন, আপনি যে কোনো ধরনের এআইয়ের সাহায্য নিতে পারেন, চ্যাট জিপিটি বা পারপ্লেক্সিটি, যে কোনো ধরনের এআইয়ের সাহায্য নিয়ে আপনি বলতে পারেন যে এটা আমার মাস্টার রেজুমি, এবং আপনার যে জবের জন্য আপনি অ্যাপ্লাই করবেন সেই জবের যে জব ডিসক্রিপশন, ওটা কপি করে আপনি ওকে দিতে পারেন যে আমাকে একটা রেজুমি বানিয়ে দাও যেটা 90 থেকে 100% অ্যালাইন করে এই জবটার সাথে। সো এতে করে কি হবে যে চ্যাট জিপিটি আপনাকে ওরকম একটা রেজুমি তৈরি করে দেবেন। তারপরে আপনি বলতে পারেন আই ওয়ান্ট টু আপনি 2 পেজের একটা স্ট্যান্ডার্ড রেজুমি বানাতে যাচ্ছেন। আপনার মাস্টার রেজুমি 3 থেকে 4 পেজ বা 5 পেজ হতেই পারে, কিন্তু আপনার একটা স্ট্যান্ডার্ড রেজুমি যেটা আপনি অ্যাপ্লিকেশনে দিবেন, সেটা আপনার
2 পেজ হওয়াটা বেশি স্ট্যান্ডার্ড। সো আপনি চ্যাট জিপিটিকে বলে ওটা 2 পেজ বানিয়ে নিতে পারেন। আপনি বলতে পারেন যে প্লিজ omit which are you don't think is very necessary and doesn't align with the job requirement। আপনি এভাবে করে কমেন্ট দিবেন, একটু এক্সপ্লোর করবেন, তাতে করে আপনার 2 পেজের এরকম একটা সুন্দর রেজুমি হয়ে যাবে। এটা হলে হবে কি, এখানে তো অনেক ক্ষেত্রে এআই দিয়ে হচ্ছে আপনার রেজুমিগুলোকে প্রথমে সর্ট আউট করা হয় তো কানাডাতে। তো জব মার্কেটে যখন সর্ট আউট করা হবে আপনার রেজুমিটা ফার্স্টে প্রায়োরিটি বেসে আসবে। যখন ওটা সিলেক্ট করা হবে তখন ওরা ওটা পড়ে দেখবে, তখন হয়তো আপনাকে ইন্টারভিউ কল করবে। সো আপনি এক্ষেত্রে এআই খুব একটা হেল্পফুল টুল, আপনি ওটা ইউজ করে আপনি আপনার রেজুমি ওই জব রিকোয়ারমেন্টের মতো করে বানাতে পারেন। এতে করে আপনার কাজ, আপনার যে মেন্টাল প্রেশার, স্ট্রেস অনেকটা কমে যাবে। সো আশা করি আমার এই ভিডিওটা সবার উপকারে আসবে। যদি কোনো ধরনের কনফিউশন থেকে থাকে বা কোনো ধরনের কোনো পরামর্শ থেকে থাকে, মনে করেন যে আপু এটা হলেও ভালো হয়, বা আমাকে কি একটু কোনো ধরনের পরামর্শ মনে করেন যে হ্যাঁ আমার কাছ থেকে নিলে আপনারা উপকৃত হবেন, অবশ্যই যোগাযোগ করবেন, কমেন্ট দিয়ে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটা সবার ভালো লাগবে এবং সবাইকে অল দ্য বেস্ট। যারা যারা চাকরির বাজারে ঢুকবেন তারা যেন সবাই খুব ভালো একটা জব করতে পারে এবং খুব সুন্দর করে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারে, সেই শুভকামনা থেকে আমি আমার ভিডিওটি আজকে শেষ করছি। বাই বাই।